শুরু হলো ঢাকা প্রিমিয়ার লিগের দলবদল। প্রাইম ব্যাংকের রিয়াদ, বিজয় মোহামেডানে নয়া সভাপতি তামিমকে ক্রেডিট দিলেন ক্রিকেটাররা। পুরনো রোগ কিছুতেই সারছে না টাইগারদের, বরাবরই ব্যর্থ মিডল অর্ডার। জয়ের কাছে গিয়েও হারের গল্প লিখছে টাইগাররা। অভাবের মাঝেই সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে দুরন্ত ক্রিকেট একাডেমি। প্রত্যন্ত অঞ্চল থেকে তৈরি করছে আগামীর স্বপ্ন। প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত জয়ের উল্লাস আর হারের নীরবতা। মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন, বিশ্লেষণ। খেলা যেমন, খবর তেমন, গরমাগরম। ওয়েলকাম টু স্টার প্লে। সঙ্গে আছি আমি তৌহিদুল ইসলাম। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত ঢাকা প্রিমিয়ার লিগের দলবদল। চলবে আগামীকাল বিকাল 5টা পর্যন্ত। দলবদল ঘিরে সকাল থেকে মিরপুর হোম অফ ক্রিকেটে উৎসবের আমেজ। সকালে এসেই দলবদল করেছেন মোহামেডানের মৃত্যুঞ্জয় চৌধুরী ও ইয়াসির আলী রাব্বি। এছাড়াও এবার নবাগত দলের হয়ে মাঠে নামবেন মোহাম্মদ মিঠুন, মুমিনুলরা। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবে নাম লিখিয়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ। মোহামেডানের হয়ে খেলবেন এনামুল হক বিজয়ও। গত বছরের মতো এই বছরও আর্থিক বিষয় নিয়ে নাখোশ ক্রিকেটাররা। সুপার লিগ আর রেলিগেশন না থাকায় দলগুলো স্কোয়াড গড়ছে দায় সারাভাবে। তাই শুরুর আগেই খেলার মান নিয়ে উঠেছে প্রশ্ন। তবে মাঠে গড়ানো নিয়ে শঙ্কায় থাকা টুর্নামেন্টটি অবশেষে আলোর মুখ দেখায় খুশি ক্রিকেটাররা। ক্রেডিট দিলেন নয়া সভাপতি তামিম ইকবালকে। না, আলহামদুলিল্লাহ সব মিলে ভালো লাগতেছে। যেটা বললেন যে অনেক বড় একটা সংখ্যা ছিল এই বছর খেলাটা না হওয়ার, বাট এখন আমরা এতটুকু আশ্বস্ত হতে পারছি যে খেলাটা মাঠে গড়াবে। ক্রেডিট গোস টু তামিম, কারণ ও আসলো এবং এই ইনিশিয়েটিভটা নিল। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে দিন শেষে ক্রিকেটাররা, অবশ্যই এটা আমাদের অন্যতম বড় একটা আর্নিং সোর্স, বাট দিন শেষে ক্রিকেটাররা সবসময় মাঠে থাকতে চায়, মাঠে খেলতে চায়। এটা এর চেয়ে বড় কিছু হতে পারে না। আমি দীর্ঘদিন আবাহনীতে খেলেছি, আমি প্রাইম ব্যাংকের হয়ে খেলেছি। তো এবার একটা অপরচুনিটি এসেছে এরকম একটা বড় টিমে খেলার, এবং চ্যাম্পিয়ন টিমে খেলতে পারলে মানসিকতা সব দিক থেকে চ্যাম্পিয়নের মতোই থাকে। মিরপুরে রয়েছেন সহকর্মী মামুনুর রশিদ। দলবদলের সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হব তার সঙ্গে। মামুন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। ডিপিএল দলবদল চলছে, এরই মধ্যে অনেকেই নাম লিখিয়েছেন বিভিন্ন দলগুলোতে। সবার মধ্যে একটা আশার জন্ম দিয়েছে যে লিগটা হবার কথা ছিল না, বাতিল হয়ে যাওয়ার কথা ছিল, সেটা তামিম ইকবালের নেতৃত্বে আসার পর থেকে সেটা শুরু হওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। অবশেষ দলবদলটা হলো। ডিপিএল এর দল পেয়ে ক্রিকেটাররা কি কথা বলছিলেন বা তাদের প্রতিক্রিয়া কেমন দেখছিলেন? যেমনটি আসলে বলছিলেন যে আসলে একটা শঙ্কা ছিল, সেই শঙ্কাটা উড়িয়ে দিয়ে অবশেষে দলবদলটা হচ্ছে, খেলা মাঠে গড়ানোর একটা সম্ভাবনা তৈরি হয়েছে। সেটাতে একটা স্বস্তি তো অবশ্যই আছে ক্রিকেটারদের, এবং সব ক্রিকেটারই স্বস্তি প্রকাশ করেছেন। নতুন বিসিবি প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন। যদিও কিছুটা যেই খারাপ লাগা বা হচ্ছে অস্বস্তি ক্রিকেটারদের মধ্যে সেটা হচ্ছে আছে। গতবার আমরা দেখেছিলাম যে অনেক ক্রিকেটারকে যারা 50-60 লাখ টাকায় দল পেতেন তাদেরকে দেখেছি আমরা 20-30 লাখ টাকায় দল পেয়েছেন, বা আরো কমে অনেকে দল করেছেন। তো এবারও কিন্তু ঠিক সেরকমটাই হচ্ছে। 2-3টি বা 4টি দল ছাড়া বেশিরভাগ দলই খুব কম বাজেটে আসলে দল করছেন। সেই জায়গায় আসলে ক্রিকেটাররা তাদের প্রাপ্য যে মূল্যটা, যে টাকায় তাদের চুক্তি হওয়ার কথা ছিল, তারা সেটা পাচ্ছেন না। বিশেষ করে মোহামেডান, যদি আবাহনীর কথা বলেন, প্রাইম ব্যাংকের কথা বলেন, আর লেজেন্ডস অফ রূপগঞ্জ, এই 3-4টা দল তারা মোটামুটি একটা ভালো বাজেট নিয়ে দল গড়ছে এবং শক্তিশালী দলই গড়েছে। আপনার এবারের যদি, যেহেতু সুপার লিগ নেই এবং রেলিগেশন নেই, শুধুমাত্র চ্যাম্পিয়ন হওয়ার একটা দৌড় থাকবে, সেদিকেই আসলে সবার টার্গেট থাকবে। এবং সেই জায়গায় এই 3-4টা দলেরই আসলে আপনার টার্গেট, মানে লড়াইটা থাকবে, প্রতিযোগিতাটা মাঠে হবে। এবং সেই জায়গায় মোহামেডান এবার বেশ শক্তিশালী দল গড়েছে বলতে হবে কাগজে কলমে। তবে মোহামেডানের একটা সংখ্যার জায়গা তাদের যে ক্রিকেটাররা আছেন তাদেরকে আসলে জাতীয় দলের অনেক ক্রিকেটার তাদের দলে থাকায় তাদের সার্ভিস কতটা আদায় করে নিতে পারবে মোহামেডান, তাদেরকে কতটুকু পাবে, সেটা একটা চিন্তার বিষয়। তবে আবাহনী বরাবর সবশেষ আসলে তারা চ্যাম্পিয়ন ছিলেন গত বছর। তারা কিন্তু একটা ব্যালেন্স টিম করেছে। আমরা জানি যে সেই দলের যিনি কোচ আছেন তিনি বরাবরই একটু ব্যালেন্স টিম করতে পছন্দ করেন এবং সেভাবে ব্যালেন্স টিম করেছেন। উল্লেখযোগ্য বিষয়, প্রাইম ব্যাংক তারা এবার মাহমুদুল্লাহ রিয়াদের মতো সিনিয়র
ক্যাম্পেইনারকে নিয়েছেন। সবশেষ প্রাইম ব্যাংক যেবার চ্যাম্পিয়ন হয়েছিল 10 বছর আগে, সেবার প্রাইম ব্যাংকে মাহমুদুল্লাহ রিয়াদ খেলেছিলেন এবং 10 বছর পর মাহমুদুল্লাহ রিয়াদ এবার আবারও প্রাইম ব্যাংকে খেলছেন। আরেকটু উল্লেখযোগ্য নাম মুশফিকুর রহিম, তিনিও এবার মোহামেডানের হয়ে খেলছেন। উল্লেখযোগ্য নামের জায়গায় আপনি যদি সাকিব তামিমকে বাদ দেন, আসলে মাহমুদুল্লাহ এবং মুশফিকুর রহিম এই দুজনই আছেন। সবকিছু মিলে একটা বিষয় জানতে চাই আপনার কাছে, আপনি যেমনটা বলছিলেন সুপার লিগ নেই, রেলিগেশন নেই, আসলে রেলিগেশন না থাকার একটা যে স্বস্তি দলগুলোর মধ্যে অথবা সবসময় একটা শঙ্কা থাকে কে রেলিগেট হচ্ছে, কে এই প্রিমিয়ার লিগে স্টে করছে। এবার যেহেতু রেলিগেশন নাই, সেই হিসাবে দলগুলো আসলে আপনি যেমনটা বলছিলেন দায়সারা দল ঘোষণার একটা প্রবণতা দেখা গেছে, সেটা কি মাঠের খেলায় বাজে প্রভাব ফেলবে না? প্রভাব ফেলবে, অবশ্যই প্রভাব ফেলবে। তবে ওই যেটা বলছিলাম যে ক্রিকেটারদের মধ্যে একটা স্বস্তির জায়গা, যে দিন শেষে ম্যাচটা বা খেলাটা মাঠে গড়াচ্ছে, রুটিরুজির যে জায়গাটা, সেই জায়গায় কিছুটা হলেও এই ক্রিকেটাররা স্বস্তি পাচ্ছেন। সব ক্রিকেটার না পেলেও কিছু ক্রিকেটার তো সেই স্বস্তিটা পাচ্ছেন, সেটা তাদের জন্য স্বস্তি। তবে ক্রিকেটারও বারবার বলেছেন যে প্রতিযোগিতাটা মাঠে থাকে ডিপিএল, ঢাকা প্রিমিয়ার লিগে, বাংলাদেশের ওয়ানডে লিস্টে যেই টুর্নামেন্ট, একটা মাত্র টুর্নামেন্ট এবং ক্রিকেটারদের সবচেয়ে বড় আয় রুজির জায়গা এবং সবচেয়ে বেশি বড় কম্পিটিশনের জায়গা, সেই জায়গায় আসলে ক্রিকেটারদের সেই কম্পিটিশনটা আসলে কমে গেছে। আপনার সুপার লিগে ওঠার একটা তাড়না থাকে ক্রিকেটারদের মধ্যে, এই ডিপিএলে সেই সুপার লিগটা নেই এবং সেই সাথে রেলিগেশনে যখন আপনার থাকছে না, তখন আপনার ওই যে বলছিলাম বেশ কিছু ক্লাব শুধুমাত্র দায়সারা দল করেছে শুধুমাত্র পার্টিসিপেন্ট করার জন্য, ওই যে রেলিগেশন জোন না থাকার কারণে। তো সবকিছু মিলে ক্রিকেটারদের মধ্যে ডিপিএল মাঠে গড়ানোর স্বস্তিটা আছে, সেই সাথে আর্থিক যে বিষয়টা সেটা নিয়ে অস্বস্তি আছে এবং প্রতিযোগিতামূলক যে ক্রিকেট সেটা হয়তো বা এবারে ডিপিএল এ দেখা মিলবে না। তৌহিদ, মামুন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই পরবর্তীতে আপনার মাধ্যমে আমরা দর্শকদের আরও খবর জানাতে পারবো। মিরপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী মামুন। চলে যাচ্ছে পরের খবরে। পুরনো রোগ কিছুতেই সারছে না, ম্যাচ জিততে জিততেও বারবার হারের গল্প লিখছে বাংলাদেশ। সমস্যাটাও এক জায়গায়, প্রায় প্রতি ম্যাচে ব্যর্থ টাইগার মিডল অর্ডার। কিন্তু কেন এমন হচ্ছে বারবার, উত্তর খোঁজার চেষ্টা করেছেন তানজিম ঐশী। সময় বদলায়, দিন বদলায়, বদলায় অধিনায়ক, বদলায় না কেবল বাংলাদেশ দলের পুরনো সমস্যা মিডল অর্ডারের রান খরা। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতেও ঘুরে ফিরে একই দশা, 25 ওভারে 3 উইকেটে 124। হিসেব সহজ, জিততে হলে প্রতি ওভারে দরকার 5 রান। তখনই টানা 90 বলে হয়নি একটু বাউন্ডারি। চাপ জমতে জমতে এমন এক জায়গায় পৌঁছালো যেখান থেকে ফেরার রাস্তা সহজেই খুঁজে পাওয়া গেল না। পুরো ইনিংসের গল্পটা আরও কঠিন। 291 বলের মধ্যে 166টাই ডট, মানে অর্ধেকের বেশি বলেই রান হয়নি। আধুনিক ওয়ানডেতে এই পরিসংখ্যানই যেন ম্যাচের রায় লিখে দেয়। ম্যাচ শেষে সাইফ হাসানও মানলেন সমস্যাটা একটু চ্যালেঞ্জিং ছিল, বাট আমার মনে হয় এটা এক্সকিউজ দেওয়ার কিছু নেই, যেহেতু আমরা আমাদের দেশকে রিপ্রেজেন্ট করতেছি ন্যাশনাল টিমে। সো এখানে আমাদের সেই স্কিল সেট অবশ্যই আছে, বাট আনফর্চুনেটলি আজকে আমরা ভালো করতে পারিনি। কিন্তু এই আরও ভালো দিনকে দিন যেন আরও দীর্ঘ হচ্ছে, কারণ সমস্যাটা শুধু একটা ম্যাচে না, এটা এখন বাংলাদেশের মিডল অর্ডারের পুরনো রোগ। পরিসংখ্যান বলছে নির্মম সত্য। 2025 থেকে এখন পর্যন্ত 15 ওয়ানডেতে মিডল অর্ডারের সেঞ্চুরি হয়েছে মাত্র একটা। গেল বছর ফেব্রুয়ারিতে দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইন্ডিয়ার বিপক্ষে তাওহিদ হৃদয় করেছিলেন 118 বলে 100 রান। তবে শেষ 12 মাসের হিসেব করলে মিডল অর্ডারের 13 ব্যাটারের নেই একটাও সেঞ্চুরি, গড় মাত্র 23.44। টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যেই নয়, সব দলের তুলনায় বাংলাদেশের নিচে শুধু কানাডা। অন্ধকারের মাঝে একটুখানি আলো তাওহিদ হৃদয়, সেঞ্চুরি না করলেও 10 ইনিংসে গড় 41.33। মিডল অর্ডারের 7টা 50-র মধ্যে 5টাই তার ব্যাট থেকে এসেছে, কিন্তু একা আর কত টানবেন। আফিফ হোসেনকে ফিরিয়ে আনা হয়েছিল সমাধান ভেবে, বিসিএলে সেঞ্চুরি করেও আশা জাগিয়েছিলেন, কিন্তু বাংলাদেশ দলে সেই পুরনো গল্প। পাকিস্তানের বিপক্ষে 14 আর 5, নিউজিল্যান্ডের বিপক্ষে 49 বলে 27। যখন দরকার ছিল গতি বাড়ানো তখন থেমে গেছে ইনিংস। 2022 সালের অগাস্টে জিম্বাবুয়ের বিপক্ষে 85 রানের সেই ইনিংসের পর 17 ইনিংসে নাই একটাও 50। অন্তত 10 ম্যাচ খেলা ব্যাটারদের মধ্যে সবচেয়ে কম গড় তারই। টাইগারদের শেষ মুহূর্তে ম্যাচ হারার গল্পটা নতুন নয়, কিন্তু একই ভুল বারবার দেখার ক্লান্তিটা এখন সবচেয়ে বড় প্রতিপক্ষ। তানজিম ঐশী, স্টার নিউজ।
নতুন কোচের অধীনে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলবে পাকিস্তান। আগামী মাসে টাইগারদের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আসবে তারা। শান মাসুদকে অধিনায়ক রেখেই 16 সদস্যের দল ঘোষণা করেছে পিসিবি। কয়েক মাস আগে থেকেই হেড কোচ নেই পাকিস্তান ক্রিকেট দলের। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সেই দায়িত্ব পেয়েছেন সরফরাজ আহমেদ। দলে ডাক পেয়েছেন 4 নতুন মুখ: আবদুল্লাহ ফজল, আহমদ বাট, আজান আওয়াইস ও মোহাম্মদ গাজী ঘড়ি। আজান আওয়াইস, ইমাম উল হক, মোহাম্মদ গাজী ঘড়ি, নোমান আলী ও সাজিদ খান বর্তমানে লাহোরে ন্যাশনাল ক্রিকেট একাডেমির লাল বলের ক্যাম্পে আছেন। স্কোয়াডে থাকা বেশিরভাগ ক্রিকেটারই খেলছেন পিএসএলে। সিরিজের আগে 27 এপ্রিল করাচিতে শুরু হবে বিশেষ ক্যাম্প। 2 মে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেবে পাকিস্তান দল। পিএসএলের ফাইনাল খেলা ক্রিকেটাররা টুর্নামেন্ট শেষে সরাসরি যোগ দেবেন দলের সাথে। লালমনিরহাটের এক প্রান্তিক এলাকার একটি ক্রিকেট একাডেমি নিঃশব্দেই তৈরি করছে সম্ভাবনার গল্প। প্রতিষ্ঠার মাত্র 11 বছরে তাদের অর্জন চোখে পড়ার মতো। আধুনিক সুযোগ সুবিধা না থাকলেও এখান থেকে উঠে আসা ক্রিকেটাররা জায়গা করে নিয়েছে অনূর্ধ্ব 19 দলে। জেলা ও বিভাগীয় দলে দেখাচ্ছে আধিপত্য। লালমনিরহাট থেকে সাব্বির আহমেদের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। দুরন্ত ক্রিকেট একাডেমি, সীমিত সুবিধায় অসীম সম্ভাবনা। তুষভান্ডারের এই একাডেমি থেকে গড়ে ওঠা তরুণ খেলোয়াড়দের মধ্যে বর্তমানে 75 জন বয়সভিত্তিক জেলা দলে খেলছে। এর মধ্যে 25 জন রংপুর বিভাগীয় দলে সুযোগ পেয়েছে। দেশের সর্ববৃহৎ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতেও জায়গা করে নিয়েছেন 3 জন। আর বয়সভিত্তিক জাতীয় দলে সুযোগ পেয়েছেন স্বাধীন ইসলাম, সীমান্ত রায় এবং রিঙ্কু। 2016 সালে কয়েকজন উদ্যমী মানুষের উদ্যোগে যাত্রা শুরু করা এই একাডেমি এখনও চলছে মূলত নিজস্ব অর্থায়নে। সরকারি পৃষ্ঠপোষকতাপ্রাপ্ত অনেক ক্রীড়া সংস্থায় বিপুল অর্থ ব্যয় হলেও উল্লেখযোগ্য খেলোয়াড় তৈরি না হওয়ার বিপরীতে সীমিত সুযোগ সুবিধা নিয়েও দুরন্ত ক্রিকেট একাডেমি ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে। আমাদের একটা খুব প্রয়োজন, একটা ড্রেসিং রুম, একটি মাঠ। আমাদের এরপরে আমাদের ওখানে ড্রেন আছে, ড্রেনের মধ্যে বল করলে বল যে ড্রেনে পড়ে। আমি স্কুল টাইম শেষ করে এখানে প্র্যাকটিস করতে আসি। আমার কোচ খুব ভালো, আমার কোচ হাতে কলমে শেখায়। আমি খুব আশাবাদী এখান থেকে ভালো কিছু করা সম্ভব এবং আমার ছেলেকে দিয়েও ইনশাল্লাহ ভবিষ্যতে ভালো কিছু আশা করা যায়। এখানকার ছেলে যদি খেলার পরে যদি ওয়ার্ল্ড কাপটা পায় তাহলে আমার সবচেয়ে বেশি ভালো লাগবে। একাডেমির নিজস্ব মাঠ বা স্টেডিয়াম নেই। তুষভান্ডার বয়েজ স্কুল মাঠে এক কোণে প্রতিদিন অনুশীলন চলে। ছেঁড়া নেট, পুরনো বল, শট খেললেই বল গড়িয়ে ড্রেনে চলে যায়। তবুও থেমে নেই তরুণদের চেষ্টা। খেলার জন্য যে একটা ভালো পিচ, সেই ক্রিকেট পিচটি কিন্তু আমাদের এখানে নেই। তো আমার মনে হয় এক্ষেত্রে একটা আলাদা মাঠ যদি করা যেতে পারে ক্রিকেটের জন্য, তাহলে কিন্তু খুবই ভালো একটা পদক্ষেপ হতো আর কি এই বিষয়ে। নিজেদের অর্থে রংপুর বিভাগে বিরল উদ্যোগ হিসেবে একটি বোলিং মেশিন কিনেছে একাডেমিটি, যা খেলোয়াড়দের প্রশিক্ষণে নতুন মাত্রা যোগ করেছে। এটাকে আরো দিন দিন সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করতেছি। এর জন্য যেমন উপজেলা প্রশাসনের সহায়তা প্রয়োজন, স্থানীয় গণ্যমান্য লোকেরও সহায়তা প্রয়োজন এবং আমরা আশা করব ক্রিকেট বোর্ড যারা আছে, যারা এটা হয়তো দেখতেছেন, তারা আমাদেরকে এই প্রত্যন্ত গ্রামে এত সুন্দর একটা প্রতিষ্ঠান দেখে হয়তো বা এগিয়ে আসবে এবং আমাদেরকে সহায়তা করবে। এবং বোলিং মেশিনটি দেখে আমার যেটি আপনার মনে হলো যে প্র্যাকটিসের ক্ষেত্রে, খেলোয়াড় তৈরির ক্ষেত্রে এটি অত্যন্ত একটি ভালো ভূমিকা আপনার রাখবে। আমার অবস্থান থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেব এবং আমার সাধ্যমতো আর কি আপনার তাদেরকে আপনার সবসময় আপনার সহযোগিতা করবো আর কি আপনার। একাডেমির সুযোগ সুবিধা বৃদ্ধির বিষয়ে এর আগে বিসিবির বিদায়ী বোর্ডের পরিচালক আসিফ আকবরের সাথেও দেখা করে গেছেন একাডেমির কর্তারা। অভিভাবকদের প্রত্যাশা, বিসিবির নতুন পরিচালনা পর্ষদ নজর দেবেন দুরন্ত ক্রিকেট একাডেমির দিকে। স্থানীয়রা স্বপ্ন দেখছেন একদিন ছোট্ট এই একাডেমি থেকেই উঠে আসবে আন্তর্জাতিক মানের ক্রিকেটার, যারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে বিশ্বের মঞ্চে। তৌহিদুল ইসলাম, স্টার নিউজ। লালমনিরহাটের স্বপ্ন আর দুরন্ত একাডেমির বিষয়ে বিস্তারিত জানতে যেতে চাই সেখানে। আমাদের সঙ্গে যুক্ত আছেন একাডেমির সাধারণ সম্পাদক পদক রহমান। পদক রহমান, নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছেন আমাকে। আপনাকে স্বাগত স্টার প্লেতে। আমরা বরাবরই শুনছি নেই কথা আমরা বরাবরই শুনে থাকি এবং এই নেইয়ের পেছনে অজুহাত দাঁড় করিয়ে আসলে তেমন কোনো কার্যক্রম আমরা সারা বাংলাদেশের এখন বর্তমানে ক্রিকেট ফুটবল কোনো অঙ্গনই দেখতে পাই না। সেখানে এই নেইয়ের মাঝে দাঁড়িয়ে আপনারা কিভাবে অসাধ্য সাধন করলেন? ধন্যবাদ স্টার নিউজকে, আপনাকেও ধন্যবাদ সকল দর্শকদেরকে।
আসলে সীমাবদ্ধতার কথা বলতে গেলে পুরো বাংলাদেশটাই তো আমাদের সীমাবদ্ধতার মধ্যেই ভরা। তারপরে হচ্ছে আমাদের এই একাডেমিটা ১০ বছর রান করছে। ১০ বছর পার করে আমরা ১১ বছর অতিক্রম করছি। আমাদের আসলে নিজেদের অর্থ, শ্রম, মেধা, সময় এটাই আমাদের পুঁজি। আমাদের নিজের যে আত্মবিশ্বাস এতটুকুই আমাদের পুঁজি। সেই পুঁজি নিয়েই আমরা আম এগিয়ে যাচ্ছি। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তারা যেন এই নেই শব্দটাকে আফসোস হিসাবে, আমরা যারা এক্স ক্রিকেটার ছিলাম, আমরা যে আফসোসগুলো করতাম যে আমরা যে ফ্যাসিলিটি গুলো পাইনি, তারা যেন এই আফসোসটা না করে আমরা সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি নিজেদের উদ্যোগে। আমরা দেখছিলাম আপনি বিদায়ী যে আমাদের বোর্ড বিসিবির আমরা সেখানে আসিফ আকবরের সঙ্গে কথা বলেছেন। তাদের কাছে নিশ্চয়ই আপনাদের প্রত্যাশাগুলো জানিয়েছেন। সেই বোর্ডটা ভেঙে গেছে, নতুন করে তামিম ইকবাল এসছেন, তিনি আরও বেশি ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত, তিনি এসেই অনেকগুলো কার্যক্রম হাতে নিয়েছেন। এই বোর্ডটা কিছুদিন পর হয়তো নির্বাচন দিয়ে নতুন বোর্ড আসবে, এই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছ থেকে আপনাদের প্রত্যাশাটা কি থাকবে? তো ভালো একটা প্রশ্ন করেছেন। আসলে প্রত্যাশার আসলে তো পরিধি অনেক। তো যে সীমাবদ্ধতাগুলো আছে আমাদের, ন্যূনতম যে সীমাবদ্ধতাগুলো আছে সেগুলো আসলে ওভারকাম করাটা খুব জরুরি। বিশেষ করে যারা তৃণমূল পর্যায়ে আছে, তৃণমূল পর্যায়ে যে প্লেয়ার গুলোকে আমরা তৈরি করি, এটা শুধু আমরা ফেস করি আমার তা মনে হয় না, সবাই মোটামুটি ফেস করে। এখান থেকে যা প্লেয়ার গুলো যে ঢাকা বিভিন্ন লিগে আছে, বয়সভিত্তিক দল যে খেলছে, তারপরের যে ক্রাইটেরিয়া গুলো ফুলফিল করতে হয় বিভিন্ন লিগে, ক্লাবে, এই ফেসিলিটি গুলো, এই যে চেইনটা আছে, এটা আমাদেরকে মেইনটেইন করা আসলে কি বলে খুব কষ্টসাধ্য হয়ে যায় সেই প্লেয়ার গুলোর ক্ষেত্রে। কারণ তৃণমূল পর্যায়ে আপনারা জানেন যে শুধুমাত্র শহর কেন্দ্রিক যে আমাদের ক্রিকেটের যে কালচারটা তৈরি হয়েছে সেটা কিন্তু তৃণমূল পর্যায়ে যে আমরা চেষ্টা করছি, আমাদের এখানকার অর্থসামাজিক অবস্থার ক্ষেত্রে আসলে গার্ডিয়ানরা ওরকম করে কিন্তু সচেতন না। ক্রিকেটের প্রতি ইনভেস্ট করবে, তারা এখানকার স্কুলের বেতন দিতে হিমশিম খায়, টিউশনের ফি দিতে হিমশিম খায়। ক্রিকেটের যে এই যে বাচ্চাকে আ আ ক্রিকেটের প্রতি যে ইনভেস্ট গুলো করবে এবং ঢাকা পর্যন্ত পৌঁছে নিয়ে যাবে বিভিন্ন ক্লাব থেকে শুরু করে, আমরা তো এখানে প্রাথমিক পর্যায়ে তাদেরকে তৈরি করি এবং যতটা গাইডলাইন দেওয়া সম্ভব করি। কিন্তু তাদের নিজস্ব যে একটা জার্নি আছে, এই জার্নিতে যারা যতগুলো ব্যারিয়ার ফেস করে, স্পিড ব্রেকার গুলো ফেস করে, আমার আশা থাকবে, মানে অনুরোধ থাকবে নতুন বোর্ড যেন এই ব্যারিয়ার গুলো আ আ তু তুলে দেয় বা এই ব্যারিয়ার গুলো নিয়ে কাজ করে। পদক, আমরা দেখছিলাম আপনারা একটা নতুন বোলিং মেশিন কিনেছেন এবং সেটা উদ্বোধন করেছেন। আপনাদের যে মাননীয় সংসদ সদস্য রয়েছেন তিনি উপস্থিত ছিলেন, তিনি আশ্বাস দিয়েছেন যে তার পক্ষ থেকে সাহায্যের হাত তিনি বাড়িয়ে দেবেন। আসলে এই বোলিং মেশিনটা দিয়ে প্র্যাকটিস করার জন্য যে ধরনের উইকেট প্রয়োজন সেটাও আপনাদের কাছে নেই। এই অবস্থায় তার কাছ থেকে আপনাদের চাওয়াটা কি থাকবে, কিংবা প্রত্যাশা কতটুকু থাকবে? হ্যাঁ, আসলে আপনি ভিডিওতে দেখেছেন আসলে আমাদের নেটটার কি জরাজীর্ণ অবস্থা। এটা আসলে ওই মেশিন বল ফেস করার মতো না। তারপরেও আমরা মেশিন বলটা আমাদের খুবই শখ ছিল, আমাদের ইচ্ছা ছিল, আমাদের প্লেয়ারদের একটা স্বপ্ন ছিল বলতে পারেন আমাদের সবাই মিলে। আমরা সেই স্বপ্নের বাস্তব রূপ দিতে সক্ষম হয়েছি সবার দোয়ায়। তো আমাদের নতুন যে এমপি মহোদয় আছেন, উনি আমাদের সেই উদ্বোধনে এসেছিলেন। আমাদের তিনি আমন্ত্রণে সাড়া দিয়েছিলেন এবং আশ্বস্ত করেছেন। এখন বাকিটা উনার মানসিকতার উপর নির্ভর করছে। আমরা প্রত্যাশা রাখছি যে উনি আমাদের জন্য ভালো কিছু করবেন। পদক রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনারা যেভাবে তৃণমূলে কাজ করে যাচ্ছেন, আমাদের পাশাপাশি সারা দেশের মানুষেরও প্রত্যাশা থাকবে আপনারা এভাবে এগিয়ে যান, বাংলাদেশের ক্রিকেটে বড় অবদান রাখেন। আপনাকে আবারও ধন্যবাদ। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন লালমনিরহাট থেকে পদক রহমান, যিনি দুরন্ত ক্রিকেট একাডেমির সাধারণ সম্পাদক। জানাচ্ছিলেন তাদের তৃণমূল থেকে ক্রিকেট তুলে আনার গল্পগুলো। এবার যাচ্ছি পরের খবরে। সিডনির আইকনিক স্থাপনা অপেরা হাউস ও হারবার ব্রিজের মনোরম পটভূমিতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে উন্মোচিত হলো বাংলা 100 লিগের স্বপ্নিল ট্রফি। এই বিশেষ মুহূর্তকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক তারকা ও টুর্নামেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ইমরুল কায়েস। অপেরা হাউসের সামনে ট্রফি উন্মোচনের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের ক্রিকেট আয়োজন এক নতুন উচ্চতায় পৌঁছেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অস্ট্রেলিয়ায় বাংলাদেশি কমিউনিটির কোনো ক্রিকেট টুর্নামেন্টের প্রতি বিশ্বের অন্যতম দর্শনীয় স্থানে উন্মোচনের ঘটনা এবারই প্রথম, যা নিঃসন্দেহে এক নতুন মাইলফলকও বলছেন সংশ্লিষ্টরা। অনুষ্ঠানের শুরুতেই অংশগ্রহণকারী 6 দলের অধিনায়কের উপস্থিতিতে জার্সি উন্মোচন করা হয়। এতে প্রবাসী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন, যার মধ্যে ছিলেন প্রপারেটিভ ওয়ানের কর্ণধার মোহাম্মদ আলী শিকদার, ইউএসজি এর ডিরেক্টর সেলিম রেজা এবং অস্ট্রেলিয়ার আরব বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট জর্জ বুমরা। আয়োজনের অংশ নিয়ে সংশ্লিষ্টরা ভবিষ্যতে এই টুর্নামেন্টকে আরও বড় ও আন্তর্জাতিক মানের পরিসরে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। রোববার থেকে শুরু হবে মাঠের লড়াই। 13টি ম্যাচের জমজমাট লড়াইয়ের পর সবকিছু ঠিক থাকলে ফাইনাল হবে 15 মে।
আই এম রিয়েলি এক্সাইটেড আসলে এই টুর্নামেন্টের জন্য, কারণ আমরা আপনারা জানেন যে এটা ফার্স্ট টাইম সিডনিতে এরকম একটা ডিফারেন্ট একটা টুর্নামেন্ট হতে যাচ্ছে, এবং আমার মনে হয় যে এবছরে অনেক কিছুই আমাদের ভুল ত্রুটি থাকবে এবং আমরা চেষ্টা করব এটাকে নেক্সট ইয়ারে আর প্রপার ওয়েতে সুন্দরভাবে করার জন্য। বিকল্প ধর্মীয় একটা অনুষ্ঠান অস্ট্রেলিয়াতে এবং অপেরা হাউস প্লাস হারবার ব্রিজের সামনে করতেছেন, রিয়ালি আমি মনে করি কমিউনিটির জন্য একটা সুখবর যে আপনারা কমিউনিটিতে একটা ভালো কিছু দিবেন এবং এই টিমের মাধ্যমে আরও অনেক ভালো ভালো প্লেয়ার জন্ম হবে, যেখানে ন্যাশনাল ইন্টারন্যাশনালভাবে খেলতে পারবে। আজকে খেলাও থামবে না, খবরও থামবে না। স্টার প্লাস সঙ্গেই থাকুন।